আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের পার্ট ইউনিট 5 থেকে লেসন 4 হেলেন কেলার সম্পর্কে। হেলেন কেলারের শিশুকাল নিয়ে গত ক্লাস আমরা আলোচনা করেছিলাম তার সম্পর্কে। আজকে আমরা তার সম্পর্কে আরও বিস্তারিত জানব। হেলেন কেলার লেসন 4, এখানে শুরুতে কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছ। কমিউনিকেশন, স্কিলস, ইন্টারপ্রেট। কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ, স্কিলস দক্ষতা, ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করা, অনুবাদ করা, কোনো কিছু বিশ্লেষণ করা। এরপরে রিড দ্য কোয়েশ্চেন্স, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা প্যাসেজটা আগে পড়বো, তারপরে আনসার করব। প্যাসেজে চলে আসি। হেলেন কেলার স্টার্টেড হার ফর্মাল এডুকেশন ইন 1890। হেলেন কেলার 1890 সালে তার প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু করেন। ফর্মাল অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক। স্কুল কলেজে গিয়ে যে পড়ালেখা, সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা। সে পড়ালেখাটা শুরু করেন 1890 সালে। শি বিগেন টু টেক ক্লাসেস অ্যাট দ্য হোরেস মান স্কুল ফর দ্য ডেফ ইন বোস্টন। তিনি বোস্টনে বধিরদের জন্য হোরেস মান স্কুলে ক্লাস নেওয়া শুরু করেন। এটা শুধুমাত্র বধিরদের জন্য। শি বিগেন টু টেক ক্লাসেস অ্যাট দ্য হোরেস মান স্কুল ফর দ্য ডেফ ইন বোস্টন। ডেফ শব্দের অর্থ বধির, অর্থাৎ কানে না শোনা। From 1894 to 1896, she attended the Wright Hugh Mason School for the Deaf in New York City. 1894 থেকে 96 সাল পর্যন্ত নিউ ইয়র্কে বধিরদের জন্য রাইট হিউ মেসন স্কুলে তিনি যান। There she worked to improve her communication skills and studied regular academic subject. সেখানে তিনি তার কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ দক্ষতা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে স্টাডি করেন, কাজ করেন, পড়েন। এরপর হচ্ছে স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্টস, এবং পাশাপাশি তার সাধারণ পাঠ্যসূচির যে বিষয়গুলো সেগুলো তিনি অধ্যয়ন করেন। রেগুলার একাডেমিক সাবজেক্টস, সাধারণ পাঠ্যসূচির বিষয়গুলো তিনি অধ্যয়ন করেন। হেলেন গ্র্যাজুয়ালি মেড আপ হার মাইন্ড টু অ্যাটেন্ড কলেজ। হেলেন ধীরে ধীরে কলেজে যোগ দেওয়ার জন্য মনস্থির করলেন। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, ক্রমান্বয়ে, মেড আপ তৈরি করা, হার মাইন্ড তার মনকে মনস্থির করা, টু অ্যাটেন্ড যোগদান করার জন্য কলেজে যোগ দেওয়ার জন্য মনস্থির করেন তিনি ধীরে ধীরে। ইন 1896 শি অ্যাটেন্ডেড দ্য ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিজ, ম্যাসাচুসেটস। 1896 সালে ম্যাসাচুসেটসে তরুণীদের জন্য ক্যামব্রিজ স্কুলে তিনি অংশগ্রহণ করেন। লেটার, পরবর্তীতে, শি ওয়াজ অ্যাডমিটেড টু র্যাডক্লিফ কলেজ। তিনি র্যাডক্লিফ কলেজে ভর্তি হন। হিয়ার শি লার্ন রিডিং থ্রু এ স্পেশাল টেকনিক কল্ড ব্রেল। এখানে তিনি একটি বিশেষ পদ্ধতি, স্পেশাল হচ্ছে বিশেষ, টেকনিক শব্দের একটা পদ্ধতি, কল্ড ব্রেল, ব্রেল নামক একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে পড়তে শুরু করেন। লার্ন রিডিং, কীভাবে পড়া যায়, বধিররা কীভাবে পড়তে পারে, ব্রেল এই পদ্ধতির মাধ্যমে তিনি পড়ালেখা শুরু করেন। কীভাবে পড়া যায় সেটি শুরু করেন, শিখেন। শি অলসো লার্ন হেয়ার হাউ টু টাইপ। তিনি এখানে আরও শিখেন কীভাবে টাইপ করতে হয় সেটাও তিনি এখানে শিখেন ব্রেল পদ্ধতির মাধ্যমে। এনি সুলিভান ওয়াজ অলওয়েজ উইথ হার ফর হেল্প। এনি সুলিভান তাকে সাহায্য করার জন্য সর্বদা তার পাশেই ছিল। এনি সুলিভানের কথা তোমরা আগে গত ক্লাসে শুনেছ। এনি সুলিভান তাকে ছোটোবেলা থেকে, একেবারে 2 বছর বয়স থেকে তার পাশে ছিল, তাকে সাহায্য করার জন্য। শি স্যাট বাই হার ইন দ্য ক্লাস অ্যান্ড ইন্টারপ্রেটেড লেকচার্স অ্যান্ড টেক্সট। তিনি তার ক্লাসে তার পাশে বসতেন। এনি সুলিভান হেলেনের পাশে ক্লাসে বসে থাকতেন। অ্যান্ড ইন্টারপ্রেটেড লেকচার্স অ্যান্ড টেক্সট, এবং বক্তৃতা এবং পাঠগুলো কী করতেন, ব্যাখ্যা করতেন, অনুবাদ করতেন। অর্থাৎ বধিরদের জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে বুঝাতেন। In 1904, Helen received a BA degree with honors from that college. 1904 সালে হেলেন বিএ ডিগ্রি, সম্মানসহ বিএ ডিগ্রি অর্জন করেন ওই কলেজ থেকে। কোন কলেজ থেকে? র্যাডক্লিফ কলেজ থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। হেলেন কেলার স্পেন্ট দ্য রেস্ট অফ হার লাইফ ট্রাইং টু মেক ইট ইজিয়ার ফর ডিসেবল পিপল টু লার্ন। হেলেন কেলার স্পেন্ট, ব্যয় করা, দ্য রেস্ট অফ হার লাইফ, তার জীবনের বাকি সময়গুলো ব্যয় করেন। কোথায় ব্যয় করেন? ডিসেবল পিপল টু লার্ন, অক্ষম ব্যক্তিরা, তার মতো যারা অক্ষম ব্যক্তি আছে
তারা যাতে সহজভাবে শিখতে পারে সেই চেষ্টায় তিনি বাকি জীবন তিনি সেই চেষ্টাই করে যান। Helen Keller died on June 1, 1968, a few weeks short of her 88th birthday. হেলেন কেলার 1968 সালের 1 জুন মৃত্যুবরণ করে তার 88তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগে। a few weeks short of her 88th birthday, তার 88তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগে তিনি মৃত্যুবরণ করেন। আনসার দিস কোয়েশ্চেন্স। এরপরে এখানে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ। 1, হাউ লং ডিড শি স্টাডি? আচ্ছা, প্রথমে দুটো প্রশ্ন আছে, আমরা প্যাসেজ থেকে পড়ার পরে প্যাসেজটা পড়ার পরে আনসার করবো বলেছিলাম। আগেও প্রশ্নগুলো একটু দেখি। শুরুতে এখানে দেখো প্রথমে দুটো প্রশ্ন আছে এখানে। হোয়ার ইজ দ্য হরেস মান স্কুল? হরেস মান স্কুলটি কোথায়? হরেস মান স্কুল ইজ ইন কোথায়? বোস্টন। ইজ ইন বোস্টন, এটা আমরা প্যাসেজ থেকে আনসারটা পাচ্ছি। হোয়ার ডিড হেলেন রিসিভ হার বিএ ডিগ্রি ফ্রম? হেলেন তার বিএ ডিগ্রি কোত্থেকে অর্জন করেন? র্যাডক্লিফ কলেজ থেকে অর্জন করেন। আমরা প্যাসেজ থেকে জানলাম তিনি র্যাডক্লিফ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তাহলে আনসারটা হবে হেলেন রিসিভ হার বিএ ডিগ্রি ফ্রম র্যাডক্লিফ কলেজ। একইভাবে তোমরা বিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করবে। কোয়েশ্চেনগুলো আমি একটু বলি। কোয়েশ্চেন নাম্বার 1, হাউ লং ডিড শি স্টাডি অ্যাট দ্য রাইট হিউম্যাসন স্কুল? রাইট হিউম্যাসন স্কুলে তিনি কতদিন অধ্যয়ন করেন? কে? হেলেন। 2, হাউ ডিড এনি হেল্প হেলেন উইথ হার স্টাডিজ অ্যাট র্যাডক্লিফ কলেজ? র্যাডক্লিফ কলেজে পড়ার সময় এনি তাকে কিভাবে সাহায্য করেন? 3, হোয়েন ডিড হেলেন গ্রাজুয়েট? হেলেন কখন গ্রাজুয়েট হলেন, অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেন? হাউ ডিড হেলেন বিকাম ফেমাস? কিভাবে হেলেন বিখ্যাত হলেন? কেন তিনি বিখ্যাত? কিভাবে হলেন বিখ্যাত? এই প্রশ্নগুলো তোমরা প্যাসেজ থেকে আনসার করবে। প্যাসেজটা মনোযোগ দিয়ে আবারও পড়বে, অর্থটা বোঝার চেষ্টা করবে, বানানগুলো খেয়াল করবে। অর্থ না বুঝলে কখনো তোমরা আন্দাজে প্রশ্নগুলো আনসার করতে পারবে না, অর্থাৎ এখানে ভুল হবে। যখন তোমরা আনসার করতে যাবা সঠিক উত্তরটা তোমরা লিখতে পারবে না যদি অর্থটা না বুঝো। সেই জন্য প্যাসেজটা আবারও মনোযোগ দিয়ে পড়বে এবং প্রশ্নগুলো আনসার করবে। সিতে ঠিক দ্য বেস্ট আনসার, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক আছে। এরপরে লেসন 5-এ আসো। 2 উইমেন, দুজন নারী কে কে? বেগম রোকেয়া। এরপরে হচ্ছে হেলেন কেলার এবং বেগম রোকেয়া সম্পর্কে তোমরা আগের অধ্যায়েও পড়েছো। আগের যে অধ্যায়গুলো সেখানে তোমরা তার সম্পর্কে জেনেছো। এরপরে এইটা আসো, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ। রিড দ্য প্রিভিয়াস লেসনস 1 to 4 অন বেগম রোকেয়া অ্যান্ড হেলেন কেলার অ্যান্ড কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কিছু তথ্য দেওয়া আছে তাদের দুজনের সম্পর্কে। আরও কিছু তথ্য খালি আছে, সেগুলো তোমরা প্রথমে লিখবে। যেমন এখানে 8টা পয়েন্ট আছে, এখানে নাম্বারিং করা আছে। দেখো 8টা পয়েন্ট: বর্ন ইন, ন্যাশনালিটি, ফ্যামিলি, ফিজিক্যাল কন্ডিশন, এডুকেশন, এইম ইন লাইফ, অ্যাচিভমেন্টস, ডেথ। 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্টের বিভিন্ন তথ্যগুলো প্রথমে তোমরা ফিল আপ করবে প্যাসেজ থেকে নিয়ে। যেমন বেগম রোকেয়ার একটা বলে দিই, এখানে 1880, তার জন্ম হচ্ছে 1880। হেলেন কেলারেরটা তোমরা লিখবে। এভাবে করে বাকি তথ্যগুলো লিখবে। এরপরের কাজ হচ্ছে তোমরা দুজনের মধ্যে একটি তুলনামূলক একটা পার্থক্য লিখবে, লিখার চেষ্টা করবে অন্তত, সেটা প্যারা দিয়ে। যেমন পয়েন্ট 1 হচ্ছে তার বর্নিং, তার জন্ম নিয়ে প্রথম প্যারাটা, অর্থাৎ বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন, হেলেন কেলারও 1880 সালে জন্মগ্রহণ করেন। এরকম করে দুজনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা, সেটা প্রত্যেকটা প্যারা দিয়ে। যেমন বর্নিং একটা প্যারা হবে, ন্যাশনালিটি একটা প্যারা হবে, ফ্যামিলি একটা প্যারা হবে। এখানে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে 2টা প্যারা কিন্তু করে দেওয়া আছে। এভাবে করে পুরো চার্টটা প্রথমে ফিল আপ করতে হবে, এরপরে প্যারা করে 8টা পয়েন্ট তোমরা লিখবে। এরপরে সিতে আরেকটা দেখো, সিতে এখানে একজনের ছবি দেখতে পাচ্ছ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, কিছু ইনফরমেশন, কিছু ফ্যাক্টস দেওয়া আছে। উল্লেখযোগ্য ঘটনাগুলো তার জীবনের, সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা এগুলো দেখবে, পাশাপাশি তার সম্পর্কে আরেকটু জানবে, আরও স্টাডি করবে। করে এটার উপরে, তার বিভিন্ন কর্মকাণ্ডের উপরে একটা কম্পোজিশন লিখবে। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে ডিতে প্রজেক্ট ওয়ার্ক, এটা তোমরা ইন্ডিভিজুয়ালি কাজগুলো করবে।
এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরিজ অফ দিস টু উইমেন, এই দুজন নারীর গল্প থেকে তুমি কি শিখেছ? হাউ ক্যান ইউ অ্যাপ্লাই দিস লার্নিং ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি তা কীভাবে প্রয়োগ করবে, এই শিক্ষাটা তুমি তোমার জীবনে কীভাবে প্রয়োগ করবে? এই প্রশ্নগুলোর আনসার অবশ্যই করবে, চেষ্টা করবে তুমি কিছু লিখতে। এরপরে আমরা ইউনিট 6-এ আসি। ইউনিট 6 লেজার, অবসর। অবসর নিয়ে, অর্থাৎ অবসরের সময় যে বিভিন্ন কাজগুলো, যে কর্মকাণ্ডগুলো, সেটা নিয়ে এই ইউনিটটা। অবসরের একটি কাজ ট্রেন ভ্রমণ, অর্থাৎ বিনোদনের অংশ ট্রেন ভ্রমণ। এখানে ট্রেন ভ্রমণ নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে, লেসন 5 এবং 7। আজকে সেটাও করবো আমরা। লেসন 5-এ আসো, পেজ নাম্বার 58, ইউনিট 6 লেসন 5। ইউনিট 6 লেসন 5, ট্রাভেলিং বাই ট্রেন। ইউনিট 6 লেসন 5। ইউনিট 6 লেসন 5 এবং 7, এটা নিয়েও আমরা একটু আজকে আলোচনা করবো। তোমরা আসো, লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেন ভ্রমণ। শুরুতে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছ, ডিপার্চার, এমটি, প্রিন্ট আউট। ডিপার্চার শব্দের অর্থ হচ্ছে প্রস্থান, বিদায়। এমটি অর্থ হচ্ছে খালি, শূন্য। প্রিন্ট আউট, ছাপানো কপি। ছাপানো কপি অর্থাৎ আমরা নেট থেকে বা মোবাইল থেকে কোনো কিছু যখন প্রিন্ট করি, ব্যাপারে যখন সেটা নিই, এটাকে বোঝায় প্রিন্ট আউট, প্রিন্ট কপি, ছাপানো কপি। প্যাসেজে চলে আসি, 59 পেজ বিতে প্যাসেজে চলে আসি। ট্রেন ভ্রমণের একটি ছবি দেওয়া আছে, আমরা প্যাসেজটা পড়ব। জিশান, জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস মিস্টার অ্যান্ড মিসেস আরিফ খান গট ইনটু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন। জিশান, জুলি এবং তাদের পিতামাতা জনাব এবং বেগম আরিফ খান কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি প্রথম শ্রেণীর কামরা পেলেন। প্রথম শ্রেণীর একটি কামরাতে ঢুকলেন, অর্থাৎ ট্রেনে ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য কিছু রুম আছে, আলাদা আলাদা কামরা, এটাকে আমরা কামরা বলছি, কম্পার্টমেন্ট অর্থ কামরা। ওরকম একটি কামরাতে তারা প্রবেশ গেলেন। ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস, এটি হচ্ছে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। দেওয়ানগঞ্জ বাউন্ড অর্থ হচ্ছে দেওয়ানগঞ্জগামী, মানে হচ্ছে ট্রেনটি কোথায় যাবে? দেওয়ানগঞ্জে যাবে। ট্রেনটির নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস। দ্য ট্রেন লেফট এট 8 o'clock, ট্রেনটি 8টায় ছাড়লো, ত্যাগ করলো। কি ত্যাগ করলো? স্টেশন ত্যাগ করলো। জিশান saw that the departure time on the big timetable at the station was 7:30. জিশান স্টেশনের বড় সময় তালিকায় ট্রেনটি ছাড়ার সময় 7:30 দেখলো। ট্রেনটি তাহলে কয়টায় ছাড়লো? 7:30-এ ট্রেনটি ছাড়লো। সে স্টেশনের যে বড় সময় তালিকা আছে সেখানে সে এটি দেখতে পেল। ডিপার্চার টাইম মানে হচ্ছে প্রস্থানের সময়, বিদায়ের সময়, ছাড়ার সময়। ট্রেনটি যে সময়ে প্রস্থান করলো, ছেড়ে দিল, সেই সময়টা প্রস্থানের সময়। However, the train was running quite fast. যাই হোক, ট্রেনটি খুব দ্রুত গতিতে চললো। ফাস্ট হচ্ছে অর্থ হচ্ছে দ্রুত, দ্রুত গতিতে চললো। রান, চলা, দৌড়ানো, ছুটে গেল। দ্য চিলড্রেন sat by the window beside their parents. ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের পাশে জানালার ধারে বসলো। উইন্ডো জানালা, স্যাট অর্থ হচ্ছে বসা, বিসাইড পাশে, প্যারেন্টস পিতামাতা। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি, কামরাটি প্রায় অর্ধেক খালি ছিল। তারা যে কামরাটি নিল সেখানে আরও কিছু সিট কি খালি ছিল। তারা টোটাল যাত্রী ছিল 4 জন, এরপরে বাকি সিটগুলো কিন্তু খালি ছিল, যার জন্য বলা হচ্ছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি, কম্পার্টমেন্টটি, কামরাটি অর্ধেক খালি ছিল। ইয়েস্টারডে জুলি ডাউনলোডেড এ বিউটিফুল পোয়েম অন এ ট্রেন জার্নি বাই রবার্ট লুইস স্টিভেনসন। গতকাল জুলি রবার্ট লুইস স্টিভেনসনের ট্রেন যাত্রার উপর, ট্রেন ভ্রমণের উপর একটি সুন্দর কবিতা ডাউনলোড করেছিল। ডাউনলোড করা অর্থাৎ নামানো, নেট থেকে নামানো। কি নামিয়েছিল? একটি সুন্দর কবিতা, বিউটিফুল পোয়েম। কিসের উপরে কবিতাটা? ট্রেন জার্নির উপরে কবিতাটা ছিল, ট্রেন ভ্রমণের উপর একটি কবিতা। কবিতাটি লিখেছিল রবার্ট লুইস স্টিভেনসন।
শি টুক এ প্রিন্ট আউট অফ দ্য পয়েম, সে একটি কবিতাটির কপি নিয়েছিল, অর্থাৎ একটা প্রিন্ট সে বের করেছিল নেট থেকে, সে প্রিন্টটি সে নিয়েছিল। নাও হোয়াইল লুকিং আউট অফ দ্য উইন্ডোজ, এখন সে জানালার বাইরে, যখন সে জানালার বাইরে দেখছিল, লুকিং আউট অফ দ্য উইন্ডোজ, জানালার বাইরে সে যখন দেখছিল, শি ফাউন্ড সিমিলারিটিস বিটুইন দ্য পয়েম অ্যান্ড রিয়েল সিনারি, শি ফাউন্ড পাওয়া, সিমিলারিটিস মিল, সাদৃশ্য খুঁজে পেয়েছিল, বিটুইন কিসের মধ্যে, কবিতা এবং রিয়েল সিনারি, বাস্তব দৃশ্য এবং কবিতার মধ্যে সে কিছু মিল খুঁজে পেল। সে কবিতায় যে টপিকগুলো দেখেছিল সেগুলোর সাথে বাইরের যে দৃশ্যগুলো দেখছিল তার সাথে কিন্তু অনেক কিছু মিল ছিল। শি টুক আউট দ্য পয়েম অ্যান্ড বিগেন টু রিড, সে কবিতাটি কী করলো, বের করলো। টুক আউট বের করা, সে কবিতাটি বের করলো এবং বিগেন টু রিড এবং পড়তে আরম্ভ করলো। বুঝতে পেরেছো আশা করি প্যাসেজটা। এরপরে আবারও তোমরা পড়বে প্যাসেজটা মনোযোগ দিয়ে অর্থসহ। এরপরে দেখো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো একটু বলি, অর্থটা তোমাদেরকে বলে দিই, এরপরে তোমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে খাতায় লিখবে। 1. আর অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন, কম্পার্টমেন্টের সবগুলো সিট কি নেওয়া হয়েছিল, অর্থাৎ কম্পার্টমেন্টে অনেকগুলো সিট থাকে, 8টা 7টা, তারা কি সবগুলো সিট নিয়েছিল নাকি কয়েকটা সিট নিয়েছিল। 2. হোয়ার ডিড জিশান সিট, জিশান কোথায় বসেছিল। 3. হোয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছিল, আমি কিন্তু প্যাসেজটা বলার সময় বলেছি ট্রেনটা কোথায় যাচ্ছিল। 4. ডিড দ্য ট্রেন লিভ কমলাপুর স্টেশন লেট অর অন টাইম, ট্রেনটি কমলাপুর স্টেশন দেরিতে ছেড়েছিল নাকি যথাসময়ে ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়েছিল, দেরি করেছিল নাকি যথাসময়ে ট্রেনটি ছেড়ে গিয়েছিল। 5. হোয়ার ডিড জুলি গেট দ্য পয়েম ফ্রম, জুলি কবিতাটি কোত্থেকে পেয়েছিল। 6. হোয়াট ওয়াজ জুলি ডুইং ফ্রম হার সিট, জুলি তার সিটে বসে কি করছিল। এই প্রশ্নের আনসারগুলো তোমরা প্যাসেজ থেকে বের করবে, লিখবে। লেসন 7 আসো। লেসন 7 আন্ডার দ্য ফুল মুন, এখানে আবার লেসন 6-এ কিন্তু তিনি যে কবিতাটা জুলি যে কবিতাটা নামিয়েছিল, ডাউনলোড করেছিল, সেই কবিতাটা আছে, তোমরা পড়ে নিতে পারবে বাসায়, তোমরা বাসায় এটা পড়তে পারো। এরপরে লেসন 7-এ আসি। আন্ডার দ্য ফুল মুন, পূর্ণিমার আলোয়, পূর্ণিমার চাঁদের আলোয়। লেসন 7 কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। রিল্যাক্সড, লাভ, ওয়ান্স হেড অফ, রিল্যাক্সড অর্থাৎ স্বস্তি বোধ করা, রিল্যাক্সড হওয়া। লাভ হাসাহাসি করা। ওয়ান্স হেড অফ হচ্ছে হাসিতে খুব উচ্চস্বরে হাসা, খুব বেশি হাসিতে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা, গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ওয়ান্স হেড অফ, লাভ ওয়ান্স হেড অফ, লাভ ওয়ান্স হেড অফ অর্থ হচ্ছে হাসিতে একেবারে লুটুপুটি খাওয়া, গড়াগড়ি খাওয়া। শব্দটা কি, লাভ ওয়ান্স হেড অফ। আচ্ছা, আমরা প্যাসেজে চলে আসি। বি, রিড দ্য প্যাসেজ। ইট ওয়াজ জিশানস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ, এটি হচ্ছে জিশানের দাদা দাদির গ্রামের বাড়ি। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল, রাতের আকাশ ছিল পরিষ্কার। নাইট স্কাই রাতের আকাশ, ওয়াজ ক্লিয়ার পরিষ্কার। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, পূর্ণিমার চাঁদ, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, শাইনিং আলো ছড়ানো, উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড ডেলিশিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার, পরিবারের সব সদস্যরা রাতের খাবার খেয়ে, সুস্বাদু রাতের খাবার খেয়ে উঠোনে বসলো। ডেলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে টেস্টি অর্থাৎ সুস্বাদু, সাপার রাতের খাবার, স্যাট বসা, ইয়ার্ড অর্থ হচ্ছে উঠান। রাতের খাবার খেয়ে তারা সবাই, পরিবারের সবাই কী করলো, উঠানে বসলো গ্রামে। জিশানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা আর ভেরি এক্সাইটেড, জিশানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুব বেশি উত্তেজিত ছিল, খুব বেশি প্রফুল্ল ছিল। তার কাজিনরাও ওখানে গিয়েছে গ্রামের বাড়িতে, এই জন্য তারা সবাই মিলে খুব খুশি। দে আর দ্য সেম এজ, তারা সবাই কী ছিল, সমবয়সী ছিল। দে আর অলসো স্টাডিং অ্যাট এ ভিলেজ স্কুল, তারা একটি গ্রামের বিদ্যালয়ে পড়াশোনাও করছিল। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের দাদা দাদিরাও কী করলো, যোগদান করলো। জয়েন্ট শব্দের অর্থ হচ্ছে যোগ দেওয়া, মানে তারা যে আড্ডা দিচ্ছিল সেটার সাথে তারা দাদা দাদিও
যোগ দিল। কিভাবে যোগ দিল? গ্ল্যাডলি, খুশি মনে আনন্দের সাথে, গ্ল্যাড শব্দের অর্থ আনন্দ, গ্ল্যাডলি আনন্দের সাথে তারা ওখানে যোগ দিল। দে আর সিটিং অন এ ব্যাম্বু ম্যাট, তারা একটি বাঁশের পাটি অথবা চাটাইয়ের উপর কি বসলো? ব্যাম্বু ম্যাট অর্থাৎ পাটি বা চাটাই, বাঁশের তৈরি, বাঁশের বেতের, ওখানে তারা বসলো সবাই। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড, সবাই খুব স্বস্তি বোধ করলো। ফিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফেল্ট পাস্ট ফর্ম। তারা সবাই স্বস্তি বোধ করা, ফেল্ট হচ্ছে বোধ করলো, রিল্যাক্সড স্বস্তি বোধ করলো, আরাম বোধ করলো। দে আর টকিং, লাফিং অ্যান্ড জকিং, তারা কথা বলছিল, হাসাহাসি করছিল এবং কৌতুক করছিল। জকিং কৌতুক করছিল, লাফিং হাসাহাসি করছিল, টকিং কথা বলছিল। দ্য চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, বাচ্চাদের আওয়াজ ছিল অনেক বেশি জোরালো, বাচ্চাদের কথাগুলোই ছিল ওখানে সবচেয়ে জোরালো। জাহিদ ডেসক্রাইব হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। জাহিদ উপজেলা আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জাহিদ কিভাবে তার স্কুলের হয়ে খেলেছিল সেটি সে বর্ণনা করল। ডেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। প্লেড কিভাবে সে খেলেছিল, ফর হিজ স্কুল তার স্কুলের জন্য, অর্থাৎ তার স্কুলের হয়ে, ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট শব্দের অর্থ হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, ইন্টার স্কুল আন্তঃ স্কুল প্রতিযোগিতায়, আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় সে কিভাবে তার স্কুলের হয়ে অংশগ্রহণ করেছিল, খেলেছিল, সেটি সে বর্ণনা করল। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন? জিশান আস্কড জাহিদ, জাহিদ জিজ্ঞেস করলো, জিশান তুমি কোন খেলায় অংশগ্রহণ করো? জিশান কুড নট আনসার, জিশান কোনো উত্তর দিল না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, তার বাড়ির আশেপাশে এবং বিদ্যালয়ে কোনো খেলার মাঠ ছিল না জিশানের, অর্থাৎ যে টাউনে ছিল, টাউন থেকে যে যাচ্ছিল তার বিদ্যালয়ে এবং সে যে বাসায় থাকতো সে তার আশেপাশেও কোনো ধরনের কি ছিল না, খেলার মাঠ ছিল না। প্লেগ্রাউন্ড অর্থ হচ্ছে খেলার মাঠ। অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির আশেপাশে। এটা আমরা সবাই জানি, শহরের যে পরিবেশ এখানে খেলার মাঠ কম, বাচ্চারা খেলাধুলা খুব একটা করতে পারে না। গ্রামে কিন্তু সেই পরিবেশটা নাই। যাই হোক, এখানে যার কারণে জিশান বাইরে খেলার মাঠে খেলতে পারে নাই, সেজন্য সে চুপ ছিল। সীমা অলসো টোল্ড দেম হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সীমা তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কিভাবে প্রথম পুরস্কার পেয়েছিল, জিতেছিল সেটি বলল। সীমা অলসো টোল্ড দেম, সীমা তাদেরকে বলল, সীমাও বলল তাদেরকে, কি বলল? হি ওন, হাউ শি ওন, কিভাবে সে জিতলো, দ্য ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কার, ফর 100 মিটার স্প্রিন্ট 100 মিটার দৌড়, ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে সেটি বর্ণনা করলো, বলল। শি স্যাং এ বিউটিফুল ভাওয়াইয়া, স্যাং সিং স্যাং সাং, এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, অর্থাৎ গান গাইলো, গাওয়া, সিং হচ্ছে গান গাওয়া, এখানে পাস্ট ফর্মে সে গান গাইলো। কি গান গাইলো? একটি সুন্দর ভাওয়াইয়া, বিউটিফুল ভাওয়াইয়া, সে একটি বিউটিফুল সুন্দর একটি গান, ভাওয়াইয়া গান গাইলো। এভরিবডি ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, ডিলাইট হচ্ছে আনন্দের সাথে, ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস হাততালি দেওয়া, সবাই খুশিতে হাততালি দিল। জুলিস অ্যান্ড মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দেম লাফ দেয়ার হেড অফ। জুলির আন্টি চাচি বেগম জাহানারা খান কিছু মজার কৌতুক বললেন, যাতে করে সবাই কি হলো, খুশি হাসিতে লুটুপুটি খেলো, গড়াগড়ি খেলো। এই শব্দটা তোমরা প্রথমে পেয়েছিলে, কিওয়ার্ডসে শব্দটা আছে লাফ ওয়ানস হেড অফ, এটাই হচ্ছে এই শব্দটা, লাফ দেয়ার হেড অফ। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, পরিবারের যে গেট টুগেদার, পারিবারিক যে আসর সেটি রাতের অনেকক্ষণ পর্যন্ত চললো, অনেক রাত পর্যন্ত চললো। অন ফার, ওয়েন্ট অন ফার, রাতের অনেক পর্যন্ত, অনেক রাত অবধি, এটি অনেক রাত পর্যন্ত এটি কি হলো, চলতে থাকলো, চললো। ফ্যামিলি গ্যাদারিং অর্থাৎ গেট টুগেদার, সবাই একসাথে হওয়া, পরিবারের সবাই। এই হলো ট্রেন ভ্রমণের, জিশান এবং জুলির ট্রেন ভ্রমণের কিছু অংশ। আমরা পরবর্তী ক্লাসে আরও জানবো গ্রামের বাড়িতে তারা আরও কী কী মজা করলো, কীভাবে এনজয় করলো তারা তাদের ভ্রমণটা, সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও জানবো।
এখন এখান থেকে তোমরা ঠিকটা বেস্ট আনসার সঠিক উত্তরগুলো আনসার করবে। এরপরে ইতে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অ্যাট ইউর স্কুল অ্যান্ড হোম। একটি প্যারাগ্রাফ লিখো বাড়ি এবং স্কুলের যে অবসরের কাজকর্ম সেটির উপরে একটি প্যারাগ্রাফ লিখবে। এরপর হচ্ছে অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস। এই কাজগুলোতে অর্থাৎ তুমি অবসরে যে কাজগুলো করো সেই কাজগুলোতে তোমাকে কে সাহায্য করে। ইফ ইউ ক্যান নট ডু এনি অফ দিস অ্যাক্টিভিটিস, যদি এই কাজগুলো তুমি কোনোটাই না করে থাকো সেটাও লিখতে হবে কেন তুমি করো না। অবসরের যে কাজগুলো সেটা নিয়ে প্রথমে প্যারাগ্রাফ লিখবে। আর যদি এই কাজগুলো তুমি নাও করে থাকো, অবসরের যে কাজগুলো অ্যাক্টিভিটিস সেটা যদি তুমি না করো সেটাও লিখতে হবে কেন তুমি সেটা করো না। তো এই অধ্যায়ে অনেকগুলো বাড়ির কাজ থাকলো, এগুলো সবগুলো কমপ্লিট করবো। পাশাপাশি তোমরা ডায়ালগ, প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন এগুলো করবে বাসায়। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে। স্টপ। এরপর তো আমার ক্লাস না রুটিনে